গাজীপুরে আজকেই হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের শেষ দিন, যা বলল সার্জিস আলম। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বিধ্বস্ত বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে অনেকে। নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি। এদিকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন নাগরিক কমিটি। চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী, যা বলল উপপ্রেস সচিব। এদিকে অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী সমর্থন পেয়েছে, যা বলল পররাষ্ট্র উপদেষ্টা। শুরুতেই থাকছে গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, যা বলল সার্জিস আলম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুর মহানগরীর বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করলে কমপক্ষে ১৫ জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা। তবে আহতদের নাম ও পরিচয় জানতে পারেননি পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এর আগে শুক্রবার আনুমানিক রাত ১০টায় গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা ডাক চিৎকার শুরু করেন। ডাকাতির খবর পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ১৬ থেকে ১৭ জনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে আহত হন তারা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা এটির প্রতিরোধ করে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বিধ্বস্ত বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে অনেকে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে। গতকাল শুক্রবারও সেখানে থেকে রড, লোহালক্কর ও পোড়া গাড়ির অংশ নিয়ে যেতে দেখা গেছে। দুপুরে রড কাটতে গিয়ে বাড়ির দোতলা থেকে পড়ে গিয়ে একজন নিম্ন আয়ের মানুষ গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, যেভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিম্ন আয়ের মানুষেরা বিধ্বস্ত বাড়ি থেকে রড ও লোহালক্কর নিয়ে যাচ্ছে, তাতে আরো দুর্ঘটনায় পড়তে পারে। এছাড়া বাড়ির ৩ তলার সামনের অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ধসে পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। গতকাল ছুটির দিন সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকে জিজ্ঞেস করেছেন, এখানে আয়নাগর কোথায়? ৩২ নম্বর বাড়ি পূর্ব দিকে রাস্তার সঙ্গে ভূমি থেকে কংক্রিটের পিলার, ছাদ ও সিঁড়ি দেখা যায়। ভবনটির বেজমেন্টে বৃহস্পতিবার রাত থেকে বলা হয় আয়নাগর রয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা জানতে পেরে গতকাল সকাল থেকেই ওই ভবন ঘিরে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। গতকাল ওই প্রতিবেদকের সঙ্গে কথা হয় কালাবাগান থেকে আগত হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি বলেন, শুনেছি ৩২ নম্বর বাড়ির নিচে আয়নাগর আছে। এসে দেখি নির্মাণাধীন বাড়ির নিচে বেজমেন্টের 4টি ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেজমেন্টের প্রথম ফ্লোর নিচে নামতেই দেখি পানিতে ভরে আছে। রীতিমতো একটা পুকুর হয়েছে। এখানেই নাকি আয়নাগর পাওয়া গেছে। আসলেই বেসমেন্টের 3টি ফ্লোর পানিতে ডুবে গেছে। পানি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। এর আগে বৃহস্পতিবার রাতে জনতা ওই ভবনের নিচে আয়নাগর থাকার কথা জানায়। এ নিয়ে গ্রাউন্ড ফ্লোরের মেঝেতে গোলাকার আকৃতির জায়গা জুড়ে কেটে ফেলে। ভিতরে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তেমন কিছুই দেখতে পাওয়া যায়নি। তবে অনেকে ওই ভবনে বেসমেন্টে গিয়ে সেসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে আয়নাগর রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সরজমিনে গিয়ে দেখা যায় ভাঙা কংক্রিটের স্ল্যাব থেকে করাত দিয়ে রড কেটে নিচ্ছেন এক ব্যক্তি। শুক্রবার সকাল 10:30 পর্যন্ত তিনি 6 কেজি রড কেটেছেন। এত রড কি করবেন জানতে চাইলে বললেন, বাজারে বিক্রি করবেন। ৩২ নম্বর বাড়ির পিছনের 5তলা ভবনটি কংক্রিটের ঢালাই দিয়ে পিলার, ছাদ ও সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এর প্রতিটি কক্ষ ও দেওয়াল নির্মাণে সিরামিকের ইট ব্যবহার করা হয়েছে। ঘটনার দিন অগ্নিসংযোগের পর প্রতিটি ফ্লোরে কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। বৃহস্পতিবার ওই ভবন থেকে অবশিষ্ট জিনিসপত্র উৎসুক জনতা নিয়ে যায়। গতকাল সরজমিনে দেখা গেছে ভবনের কোনো ফ্লোরেই কোনো জিনিসপত্র ও আসবাবপত্র নেই। প্রতিটি ফ্লোরে জানালার ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানালা ও দরজার দামি চৌকাঠ ও থাই, অ্যালুমিনিয়ামের শেড সবকিছুই খুলে নেওয়া হয়েছে।
তবে ভবনে একটি লিফট রয়েছে, আগুনে লিফট পুড়ে গেছে। গতকাল 4-5 জন ব্যক্তি পুড়ে যাওয়া লিফট খোলার চেষ্টা করছিল। তারা জানায় লিফটটি খুলে নিয়ে একটি পিকআপে করে নিয়ে যাবেন, সেটি ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেবেন। নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি। দেশজুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করছে না বিএনপি। দলটি মনে করে গণ অভ্যুত্থানের 6 মাস পরে এসে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। বিএনপি নেতাদের অভিমত, দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছে। তাই এই সরকারকে কঠোর হাতে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। এর ব্যত্যয় হলে দেশের নৈরাজ্য পরিস্থিতির প্রসার ঘটবে। এই ইস্যুতে আগামী সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে 9 ফেব্রুয়ারি দেশে ফিরলে তার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করতে পারে দলটি। বিদ্যমান পরিস্থিতিতে গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বেলা 11:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয় এসব ঘটনায় কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি। এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেবে না, কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না সেটি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি। এদিকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নাগরিক কমিটি। সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এই হামলা আওয়ামী দোসর ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের লোকজন চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। শনিবার 8 ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে গাজীপুর ডিসি অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, গাজীপুরে শিক্ষার্থীদের উপর খুনি আকম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সঙ্গে হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে। গাজীপুরে হামলার ঘটনায় শুক্রবার 7 ফেব্রুয়ারি রাতে এক ফেসবুকে স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এর আগে শুক্রবার রাতে গাজীপুর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের অভিযোগে স্থানীয় কয়েকজনের হামলায় বৈষম্য বিরোধী 16 ছাত্র জনতা আহত হয়। গুরুতর আহত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ড্রামেকে ভর্তি আহতরা হলেন শুভ শাহরিয়া, ইয়াকুব, সৌরভ, কাশেম ও হাসান। চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী, যা বলল উপপ্রেস সচিব। ধানমন্ডি 32 সহ বাংলাদেশে সম্প্রতি ভাঙচুরের জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উস্কানি ছড়াচ্ছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব বারবারাল পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো প্রতি উত্তর এখনো ভারত জানায়নি। ফলে সেখান থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার 7 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপপ্রেস সচিব বলেন, সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার একাধিক বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার দাভোস সফরে তিনি অনেকগুলো বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র আরও বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, পণ্য আমদানির বিভিন্ন ধাপসহ কোথায় কোথায় সঙ্গতি আছে তা চট্টগ্রামের সাংবাদিকরা প্রতিবেদন করার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে পারেন। এদিকে অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী সমর্থন পেয়েছে, যা বলল পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, গত 6 মাসে বাংলাদেশে বিদেশি দেশগুলোর কাছে যে বিশ্বাস অর্জন করেছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ সঠিক পথেই আছে। তিনি বলেন, আমাদের বিদেশি বন্ধুদের মধ্যে সন্দেহ ছিল, তারা ভাবছিল এখন কি ঘটছে ও এরপর কি ঘটবে। আমি বিশ্বাস করি আমরা তাদের আশ্বস্ত করতে পেরেছি যে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। গত 6 মাসে বৈদেশিক সম্পর্ক সম্পৃক্ত সরকারের অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছি। অর্থনীতি হোক বা রাজনীতি, দেশ সঠিক পথে এগিয়ে চলেছে এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে সফলভাবে বোঝাতে পেরেছি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস গত 6 মাসে বেশ কয়েকটি হাই প্রোফাইল আন্তর্জাতিক সমাবেশে যোগ দিয়েছেন এবং যথাযথ সম্মান অর্জন করেছেন। আমাদের কূটনৈতিক কর্মকাণ্ডে আমরা ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী ভাবমর্যাদাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছি। বাণিজ্য ও ব্যবসায়িক ক্ষেত্রেও পরিস্থিতি এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, যদিও অনেকেই আশঙ্কা করেছেন যে বড় রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, তবে আমাদের রপ্তানি স্থিতিশীল রয়েছে।